নমস্কার সবাইকে, আরও একটা ঐতিহাসিক স্থান মান্ডু ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে আপনারা দেখেছেন রাজমাতা অহল্যাবাই হোলকারের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান মাহেশ্বরের ভিডিও। আপনাদের এই পর্বে আমরা ঘুরে দেখাবো মান্ডুতে থাকা যেসব ঐতিহাসিক স্থানগুলি রয়েছে সেগুলি। এর মধ্যে রয়েছে রানী রূপমতি মহল, জাহাজ মহল, দাইকা মহল ইত্যাদি। এইসব দেখার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। মধ্যপ্রদেশ ভ্রমণের আজ আমাদের পঞ্চম দিন। গতকাল ওঙ্কারেশ্বর দর্শন করে রাতে আমরা মাহেশ্বরে ছিলাম। আমরা মাহেশ্বর থেকে বেরিয়ে পড়েছি মান্ডু যাওয়ার জন্য। আর মান্ডু যেতে ৪৫ কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে। তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার পথ আমাদের পাহাড়ের উঁচু নিচু আবার কোথাও খাড়াই রাস্তা দিয়ে যেতে হবে। আর সময় লাগতে পারে আনুমানিক ১.৫ থেকে ২ ঘন্টা। আমরা এই পথে যেতে যেতে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। এটা এখানকার ভিউ পয়েন্ট। মাহেশ্বর থেকে মান্ডু যাওয়ার পথে এখন আমরা ঠিক মান্ডুতে ওঠার ২ কিলোমিটার আগে আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা একবার দেখুন। আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ ফুট উপরে রয়েছে। আর এখান থেকে নিচে জায়গাগুলি দেখতে অপূর্ব সুন্দর লাগছে। মান্ডু যাওয়ার পথে এখন আমরা দেখে নেব আরও একটি সুন্দর এবং প্রাচীন শিব মন্দির, নাগেশ্বর মহাদেব মন্দির। প্রাচীন শিব মন্দির দেখে নেওয়ার পর এখন আমরা যাব রানী রূপমতি মহল দেখার জন্য। আর এই যাওয়ার পথে দেখে নেব আরও একটি সুন্দর জায়গা, সেটি হলো দাইকা মহল বা ইকো পয়েন্ট। আমরা এখান থেকে যে স্তূপটি দেখতে পাচ্ছি এই স্তূপের নিচে ১০ থেকে ১৫টি ঘর রয়েছে। এই ঘরগুলির বিশেষত্ব হলো একটি ঘরে বসে রানী রূপমতি গান গাইতেন এবং সেই গান প্রতিটি ঘর থেকে সমানভাবে শোনা যেত। আমরা এখান থেকে যে কথা বলছি সেই কথা প্রতিধ্বনিত হয়ে আবার আমরা শুনতে পারছি। তাই এই জায়গার নাম বর্তমানে ইকো পয়েন্ট। শোনা গেল? राजा कुछ है, बराबर कुछ है। শোনা গেছে, শোনা গেছে, শোনা গেছে। ভালো আছিস গলো? আয়াতি पर वो क्या आवाज थोड़ी, হ্যাঁ এদিকে বিভিন্ন আওয়াজ হচ্ছে না। এ প্রিয়াঙ্কা, আমরা এখন দাঁড়িয়ে আছি মান্ডবের ইকো পয়েন্টে। এখান থেকে আপনি যা বলবেন সেই আওয়াজ আবার রিটার্ন আসছে। আমরা এখন যাব রানী রূপমতি মহল দেখতে। আর এখানে যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। মাথা পিছু 25 টাকা নিল। আমরা 6 জন 150 টাকা। রূপমতি মহলের কিছুটা ওঠার পর আশেপাশে দৃশ্য কিছুটা এরকম। আমাদের গাড়ি ওইখানে পার্কিং করে রাখা আছে।
नर्मदा का दूसरा नाम रेवा। जो भी साधु संत जो आज परिक्रमा कर रहे हैं उन लोगों को यहाँ पे आना पड़ता है, तो उसकी परिक्रमा को अधूरी और खंडित माना जाती है। उसके बाद में रूपमती का फिर आखिरी एंड क्या होता है कि कुछ समय बाद बाज बहादुर यहाँ का राजा बन जाता है। ये अकबर से बगावत कर लेता है। अकबर के पास आपने सुना होगा एक आदम खां कोका था जो महामंगा का लड़का था। बाज बहादुर आदम खां की फाइट होती है, फाइट के अंदर से बाज बहादुर मैदान छोड़ के भाग जाता है। तो आदम खां मांडू को जीते, लेकिन वो रूपमती को पत्नी बनाना चाहता था, तो रूपमती आखिर में जहर खा के मर जाती है। तो सिर्फ रूपमती बाज बहादुर दोनों का लव स्टोरी संकीर्ण, कोई रूपमती बाज बहादुर की कोई पत्नी नहीं थी। और ये सर कोई महल भी नहीं था, ये सिर्फ एक पवेलियन था। पवेल का मतलब होता है कोई चीजों को देखने के लिए बनाया जाता है। बिल्डिंग को बनाने का मटेरियल था चूना, गोंद, उड़द की दाल और एक फल होता है बेलपत्तर, बिल्ला और गुड़ का पानी। ये 10वीं शताब्दी का बिल्डिंग है, रनिंग 1100 साल ये बिल्डिंग पुराना है। ये पहले बैठने का नहीं था, पहले यहाँ घोड़े का खाने पीने का, पहले इनकी बांधने की जगह थी, तो गवर्नमेंट ने अभी चेंज कर दिया 2004 में। तो इसी प्रकार से थोड़ा आगे चलेंगे, ऊपर चल के आपको और बताऊंगा। आइए चलिए, फोटो लेना तो ले लीजिए आप। ये फोटो ले लीजिए, अच्छा है। भागो भागो भागो। देखिए रूपमती के लिए जो बना है, ये ऊपर के 2 टावर बनाए गए रूपमती के लिए बाज बहादुर ने, नर्मदा नदी को देखने के लिए। नर्मदा का दर्शन और एक सिटी का व्यू। अच्छा। और ये पूरा बिल्डिंग राजा भोज के समय का 10वीं शताब्दी। नीचे घोड़े बांधने की जगह, ऊपर उनकी आर्मी के लिए सोल्जर। और ये बाउंड्री लास्ट के बॉर्डर इधर मालवा, उसके नीचे निमाड़ नीचे महल। और ये ग्राउंड है पहले सोल्जर के लिए प्रैक्टिस करने के लिए, गार्डन बना के चेक करते हैं। और कभी आपने नाम सुना होगा सामने जो पहाड़ है वो विंध्य पर्वत है, तो विंध्याचल पर्वत। আমরা এখান থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা হলো বিন্ধ্য পর্বতের অংশ। মহলের ভিতর যেন সূর্যের আলো আসতে পারে তার জন্য এরকম ব্যবস্থা করা আছে। দেখে মনে হচ্ছে কিছু দূর অন্তর অন্তর লাইট লাগানো রয়েছে। এই রূপমতি মহল পাহাড়ের উপরে থাকার কারণে এখানে খাবার জলের ব্যবস্থা হিসাবে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা হতো। আর এই জায়গাতে জল সংরক্ষণ করে রাখা থাকতো, আর সৈন্যরা সেই জল সারা বছর পান করত। मेरा नाम है दीवान भावर, टूरिस्ट गाइड मांडू। मोबाइल नंबर बोल दीजिए। मोबाइल नंबर 6264850610। ওকে, धन्यवाद। আমরা এই গাইডের সাহায্য নিয়ে অল্প সময়ে এবং সুন্দরভাবে রূপমতি মহল ঘুরে দেখলাম। গাইড আমাদের থেকে চার্জ করেছিল 250 টাকা। রানী রূপমতি মহল দেখার পর এখন আমরা চলে এসেছি জাহাজ মহলে। এই জাহাজ মহলে প্রবেশের জন্য 25 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আপনি যদি মোবাইলের মাধ্যমে অনলাইন দিয়ে টিকিট কাটেন সেক্ষেত্রে টিকিটের মূল্য লাগবে 20 টাকা। মেন গেট দিয়ে ঢোকার পর এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হলো তবেলি মহল বা ঘোড়ার আস্তাবল। বর্তমানে এই বিল্ডিং এর উপরতলা গেস্ট হাউসে রূপান্তরিত করা হয়েছে আর নিচের তলায় রয়েছে মিউজিয়াম। এই জাহাজ মহলের দৈর্ঘ্য হলো 121 মিটার আর প্রস্থ হলো 15.2 মিটার। আজ 1 জানুয়ারি 2026 ছুটির দিন, তার জন্য আজকে সর্বত্রই পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এই মহলটির একদিকে রয়েছে কপুরতলাও আর অপরদিকে রয়েছে মঞ্জুতলাও। এই দুই তলাও বা জলাধারের মাঝখানে রয়েছে এই জাহাজ মহল। জাহাজ মহলের উপর থেকে এখন আমরা যে জলাধারটি দেখছি এটি হলো মঞ্জুতলাও।
বর্ষাকালে যখন এই দুই তলাও জলে পরিপূর্ণ হয়ে যায় তখন এই মহলের উপরে উঠলে মনে হবে আপনি কোনো জাহাজের উপরে রয়েছেন, তাই এই মহলের নাম জাহাজ মহল। এখন আমরা এই যে সুবিশাল জায়গাতে ঘুরে বেড়াচ্ছি এটা হলো জাহাজ মহলের উপরের অংশ। জাহাজ মহলের উপরের এই অংশটি হলো ফটোশুট করার একটি আদর্শ জায়গা, তাই সমস্ত পর্যটকরা তাদের সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করছেন। এখান থেকে দূরে যে তালাওটি দেখা যাচ্ছে এটি হলো কাপড় তালাও। এই কাপড় তালাওটি মঞ্জু তালাওয়ের তুলনায় একটু ছোট। এই মহলের বিশেষ আকর্ষণ হলো এই মহলের উপর থেকে দেখা চারিপাশের প্যানোরামিক দৃশ্য। মান্ডুতে অবস্থিত এই জাহাজ মহলটি 1500 শতাব্দীতে সুলতান গিয়াসউদ্দিন খিলজি নির্মাণ করেন। এটি তার একটি অনন্য স্থাপত্য নিদর্শন। এটি মূলত সুলতানের হারেম বা মহিলাদের বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো। এই জাহাজ মহলকে শিপ প্যালেসও বলা হয়। পদ্ম ফুলের মতো আকৃতি বিশিষ্ট এই যে জায়গাগুলি দেখছেন, এই জায়গাগুলি মহলের মহিলারা স্নানাগার হিসাবে ব্যবহার করতেন। এই মহলটি দুতলা বিশিষ্ট। এখন আমরা এই সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছি। এখানে রয়েছে বেশ কয়েকটি হলঘর ও তার উভয় পাশে রয়েছে অনেকগুলি থাকবার কক্ষ। এদিকে দেখা যাচ্ছে মঞ্জু তলাও আর তার সঙ্গে দেখা যাচ্ছে সুন্দর একটা সানসেট। জাহাজ মহলের পাশ দিয়ে এই সুন্দর রাস্তা চলে গেছে পিছন দিকে, সেখানে রয়েছে হিন্দোলা মহল। এই সাইডে রয়েছে হিন্দোলা মহল, চম্পা বাউড়ি, জল মহল আর শাহী মহল। এই মহলটা হলো হিন্দোলা মহল। এই মহলটিও 15 শতাব্দীর একটি স্থাপত্য নিদর্শন, যা এর ঢালু দেয়ালের কারণে ঝুলন্ত প্রাসাদ নামেও পরিচিত। এটি মালওয়া সালতানাতের শাসকদের জন্য দরবার বা সভাকক্ষ হিসাবে ব্যবহার করা হতো। এই জায়গাটি টাইগার ব্যালকনি নামে পরিচিত। এই স্থানটি মালওয়ার সুলতানরা তাদের প্রজাদেরকে বাঘ দেখার সুযোগ করে দিত এবং রাজা সাক্ষাৎ লাভের জন্য ব্যবহার করা হতো এই জায়গাটি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি দিলাবার খানের মসজিদে। এই মসজিদে যাওয়ার এটি হলো প্রবেশ পথ। 1405 খ্রিস্টাব্দে মালওয়ার প্রথম সুলতান দিলাবার খান ঘোরি এই স্থাপত্যটি তৈরি করেছিলেন। পরবর্তী সময় এখানে রাজপরিবারের উপাসনালয় হিসাবে এটি ব্যবহৃত হতো। এখন আপনারা যে স্থাপত্যটি দেখছেন এটি হলো নেহার ঝরোখা। এটি দিলাবার খানের মসজিদের ঠিক পাশেই রয়েছে। এই ঝরোখা নির্মাণ করার উদ্দেশ্য ছিল এখানে রাজা তার প্রজাদের দুঃখ কষ্ট শুনতেন এবং তার প্রতিকার করতেন। এখন আমরা দেখছি চম্পা বাউড়ি।
চম্পা ফুলের নাম অনুসারে এর নামকরণ হয়েছে। এটি একটি 3তলা ভূগর্ভস্থ ধাপযুক্ত কূপ, যা জল সংরক্ষণের জন্য এবং প্রাকৃতিকভাবে শীততাপ নিয়ন্ত্রিত একটি শীতল আশ্রয়স্থল। এতে রয়েছে ভূগর্ভস্থ বেশ কয়েকটি কক্ষ ও করিডোর। গ্রীষ্মকালের প্রচণ্ড গরম থেকে বাঁচতে এটি ব্যবহার করা হতো। মঞ্জুতলার মধ্যে আমরা এখন যে মহলটি দেখছি এটি হলো জলমহল। বর্ষাকালে যখন এই তালাবের জল পরিপূর্ণ হয়ে যাবে তখন এখানকার দৃশ্য সম্পূর্ণ আলাদা লাগবে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর অন্ধকার নেমে এসেছে, আর এই সন্ধ্যা হতেই দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে চামচিকির দল খোলা আকাশে উড়ে যাচ্ছে এইসব মহলের ভিতর থেকে। সে এক অপরূপ দৃশ্য যা আমরা ক্যামেরাবন্দি করলাম। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। সন্ধ্যা হতেই এখানকার একটা ভাঙা জানালা দিয়ে ঝাঁকে ঝাঁকে চামচিকি বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা জাহাজমহল ঘুরে দেখার পর আমরা এখন যাব মান্ডু থেকে আবার ইন্দোরে। মান্ডু থেকে ইন্দোরের দূরত্ব প্রায় 96 কিলোমিটার আর সময় লাগতে পারে প্রায় 2.5 ঘন্টা। আমাদের মান্ডু ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, অনুরোধ রইল। ইন্দোরে পৌঁছে আমাদের এই পর্ব শেষ করলাম। গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এ হলো অরুণ সোলাঙ্কি, আমাদের ড্রাইভার। দুদিন আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছে মধ্যপ্রদেশের নানান জায়গায়। 5896399902। আর मेरा नाम अरुण सोलंकी है। আচ্ছা, এর সঙ্গে দুদিন ঘুরে আমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি। আগামীকাল অর্থাৎ 2 জানুয়ারি আমরা ইন্দোরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব, আর সেই ভিডিও আসবে আমাদের চ্যানেলে পরের পর্বে। আশা করি সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন।